আগের দিন আমরা যেখান থেকে শুরু করেছিলাম, যেখানে শেষ করেছিলাম, আমি জাস্ট ওই টপিকটা একবার বলছি যে বলা হয়েছিল যদি বিটা ওয়ান, বিটা টু, এরকম বিটা আর কতগুলো একটা সেট অফ অর্থোগোনাল ভেক্টরস হয়, তাহলে যে কোনো ভেক্টর মানে বিটা, ইফ বিটা বিলংস টু এল অফ বিটা ওয়ান, বিটা টু, বিটা আর, মানে বিটাটা যদি এদের লিনিয়ার স্প্যানের মধ্যে থাকে, বা ঘুরিয়ে বলতে গেলে বিটাকে যদি আমি এগুলোর লিনিয়ার কম্বিনেশনের আকারে লিখতে চাই বিটাটাকে, তাহলে বিটাটাকে যদি আমি এদের লিনিয়ার কম্বিনেশনের আকারে লিখতে চাই, সাপোজ এইভাবে লিখতে চাই c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 cr বিটা r, এইভাবে যদি লিখতে চাই, তাহলে যে স্কেলারগুলো আমরা এখানে পাচ্ছিলাম, স্কেলার কম্পোনেন্ট যেগুলো, সেগুলো কি হচ্ছে, এরা বলছে যে সেগুলো কিরকম হবে, ci ইজ ইকুয়াল টু হয়ে যাবে b কমা বিটা i বাই bi কমা bi, ঠিক আছে, এইভাবে হবে। সেটার প্রুফটা আগে দিন আমি বলিনি, খুব ইজি, তোমরা দেখেছো হয়তো, তবে একবার একটু বলে দিই। ধরো বিটা যদি এটা হয়, ঠিক আছে, আমি লিনিয়ার কম্বিনেশনে এটা ধরতে চাইছি, বেশ, তাহলে বি বিটা কমা বিটা আই, আমি যখন এইটা করতে চাইছিলাম, কি হচ্ছে বিটা কমা বিটা আই, মানে বিটা মানে কোনটা, এই পুরো জিনিসটা, আচ্ছা, তাহলে c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস cr বিটা r কমা বিটা i। ডিউ টু লিনিয়ারিটি প্রপার্টি থেকে আমরা এটা এইভাবে লিখতে পারি c1 বিটা 1 কমা বিটা i প্লাস c2 বিটা 2 কমা বিটা i প্লাস এইভাবে চলতে চলতে মাঝে কোথাও একটা ci এর জন্য পাবো ci অফ বিটা i কমা বিটা i প্লাস লাস্টে যেটা থাকবে cr বিটা বিটা i। এখন যেহেতু এটা অর্থোগোনাল মানে আমরা এই যে প্রত্যেকটা ইনার প্রোডাক্ট, এই ইনার প্রোডাক্ট এগুলো সব জিরো হয়ে যাবে, কারণ একমাত্র সিমিলার ভেক্টরের সাথে ও তোমাকে ভ্যালু দেবে, আদারওয়াইজ মানে ডিফারেন্ট ভেক্টর হলে সেগুলো ইকুয়াল টু জিরো। তো এইগুলো জিরো, এগুলো জিরো, প্রত্যেকটা জিরো, শুধুমাত্র এই যে ci বিটা i এই পার্টটা থেকে যাবে। তাহলে ফাইনালি এখান থেকে পাচ্ছি যে ci অফ বিটা i কমা বিটা i, হ্যাঁ, এক সেকেন্ড দাও, ci বিটা i ইজ ইকুয়াল টু হয়ে যাবে বিটা কমা বিটা i। তাহলে এখান থেকে ci ইজ ইকুয়াল টু পাচ্ছি বিটা কমা বিটা i বাই বিটা i কমা বিটা i, ঠিক আছে। তাহলে ci তো যে কোনো এলিমেন্টের জন্য, তার মানে এখান থেকে তুমি c1 পাবে, c2 পাবে, প্রত্যেকটা ভ্যালু আমরা এরকম এখান থেকে পাচ্ছি। প্রত্যেকটা ভ্যালু আমরা এখান থেকে পেয়ে যাব। তো এইটা কি সুবিধা বলা আছে, এইটাকে আরেকভাবেও লেখা যায়, কেউ কেউ কোনো কোনো উপায়ে এইভাবে লেখা থাকে বিটা কমা বিটা i বাই নিচে নন অফ বিটা i তার স্কয়ার, সিমিলার, হ্যাঁ, আচ্ছা। তাহলে দেখো এই যে এক্সপ্রেশনটা আমরা যেটা পাচ্ছি, এই যে এক্সপ্রেশনটা এখন c1 co2 গুলো যদি আমরা বসিয়ে দিই, তাহলে বিটাটাকে আমরা এইভাবে লিখতে পারি না, ভালো করে সামেশনের আকারে খেয়াল করো, যেটা আমাদের এরকম ছিল ci বিটা i সামেশন, সেটাকে i is equal to 1 to r,
সেটাকে আমরা এখন এইভাবে করতে পারি i is equal to 1 to r ci এর জায়গায় জাস্ট এই ভ্যালুটা যদি বসিয়ে দিই তাহলে বিটা কমা বিটা i বাই নর্ম অফ বিটা i তার স্কয়ার অফ বিটা এইগুলো প্রত্যেকটা একটা স্কেলার আমাকে প্রোভাইড করবে, ঠিক আছে। তো এটা একটা সুবিধা। এর পরের অঙ্কটাও তোমরা দেখেছো, আমি সেটা আলোচনা করছি না। যদি একটা সেট অফ অর্থোগোনাল ভেক্টর আমি পাই তাহলে যে কোনো ভেক্টর বিটাকে যদি তাদের স্কেলার মানে লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখতে চাই তাহলে যে স্কেলারগুলো আমার দরকার এই যে c1 c2 সেই স্কেলারগুলো আমরা এইভাবে খুব সহজেই পেয়ে যাই, এবং তার জন্য পরে একটা এক্সাম্পল করা আছে। আচ্ছা, এর পরের টপিক দেখো, পেজ নাম্বার 191 এ যাও, থিওরেম 4.12.9 যেটা রয়েছে সেটা একটু দেখো। 4.12.9 যেটা কি বলছে যে if বিটা 1 বিটা 2 এবং পরে বিটা r একটা অর্থোনর্মাল, এখন কিন্তু বলে দিয়েছে বি এন্ড এটা অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস এটা, ঠিক আছে। তাহলে যে কোনো ভেক্টর দেন for any vector alpha belongs to v norm of alpha square is greater equal to c1 square plus c2 square plus cr square, where ci is the scalar component of alpha along beta, where ci is equal to scalar component of alpha along beta i। তার মানে খুব সহজ ভাষায় বলতে গেলে সিআই গুলো কিরকম হবে, সিআই গুলো স্কেলার কম্পোনেন্ট তো আমরা জানি, সেটা কি হয় আলফা কমা বিটা আই বাই বিটা আই কমা বিটা আই, এগুলোকে তো স্কেলার কম্পোনেন্ট বলা হয়। স্কেলার কম্পোনেন্ট অফ আলফা এবং বিটা আই মানে এটা। এবার দেখো ভালো করে খেয়াল করো, যেহেতু বিটা আই কমা বিটা আই, তো বিটা আই গুলো কি সব তো অর্থোনর্মাল সেট অফ ভেক্টরস, তার মানে বিটা আই কমা বিটা আই এই ইনার প্রোডাক্টটা তোমাকে 1 ভ্যালু দেবে, তো নিচেরটা 1 হয়ে যাবে, তার মানে অনলি আলফা কমা বিটা আই এই, তাহলে সিআই গুলো হচ্ছে এই রকম ফরম্যাটে হবে। তাহলে নরম অফ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু, তুমি এই জিনিসটা আমরা লিখতে পারবো, এটা ইকুয়াল টু দিস। আলফাটা কি, আলফাটা এনি ভেক্টর, খেয়াল রাখো ভি একটা ভেক্টর স্পেস বলছে, তার মধ্যে এই ভেক্টরগুলো আছে একটা কালেকশন, ভি থেকে একটা কালেকশন, সেই কালেকশনটা কি এইগুলো হচ্ছে সব অর্থোনর্মাল ভেক্টর। আর আলফা ভেক্টর নট ভি এর মধ্যে, নট নেসেসারি আলফা এদের মধ্যে কেউ একটা, আলফা এদের বাইরে কোনো একটা ভেক্টর হতে পারে, সেই ভেক্টরটা ভি এর যে কোনো একটা ভেক্টর। তাহলে বলছে সেই ভেক্টরের নর্মটা, এই যে নর্মের স্কয়ারটা অলওয়েজ এই যে আলফা এই ভেক্টরগুলোর সাথে যে স্কেলার কম্পোনেন্ট তৈরি করছে এই যে এইগুলো, সেই স্কেলার কম্পোনেন্ট গুলোর স্কয়ারের যোগফলের থেকে নর্ম আলফাটা সবসময় বড় হবে, এই জিনিসটা ওরা বলতে চাইছে। আচ্ছা, সেটার প্রুফটা কিরকম হবে দেখো। ফার্স্ট অফ অল এই জিনিসটা খেয়াল করো যে আলফা মাইনাস c1 বিটা 1, আমি একটা জিনিস এরকম তৈরি করছি, মাইনাস c2 বিটা 2, যেখানে c1 c2 গুলো সবই ওই যে স্কেলার কম্পোনেন্ট এখানে যেভাবে ডেসক্রাইব করা আছে, এরকম ডট 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 cr বিটা r, এইটাকে বলছি ইট ইজ অর্থোগোনাল টু ইচ ভেক্টর bi। এই যে ভেক্টরটা, এই ভেক্টরটা যে কোনো ভেক্টর bi এর সাথে অর্থোগোনাল, এটা আমি বলছি। তো এটা কি মানা যায়? দেখো অর্থোগোনাল মানে তাদের ইনার প্রোডাক্ট 0 হবে। এখন তুমি যদি ইনার প্রোডাক্ট 0 করো পার্টিকুলার কোন একটা, ধরো আমি এই ইনার প্রোডাক্টটা যদি নিই, এটা কমা এই, এটার সাথে এটা আমি ইনার প্রোডাক্ট নিচ্ছি, তো ইনার প্রোডাক্ট ডিউ টু লিনিয়ারিটি কি হবে, প্রথমটা দেখো আলফা কমা বিটা i, তারপরে মাইনাস c1 অফ বিটা 1 কমা বিটা i, এরকম যাবে। আচ্ছা, যেতে 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 মাঝখানে কোথাও একটা এরকম মাইনাস ci বিটা i কমা বিটা i থাকবে, তারপরে আবার চলতে চলতে মাইনাস cr বিটা r কমা বিটা i এরকম থাকবে। এখন যেহেতু আগে বলা আছে যে এই ভেক্টরগুলো কি সব অর্থোনর্মাল, অর্থোনর্মাল মানে
আলাদা আলাদা ভেক্টর ইনার প্রোডাক্ট নিলে 0, তাহলে এইগুলো সব 0, এইগুলো সব 0 হয়ে যাবে, শুধুমাত্র এই পার্টটা থাকবে bi, bi, এবং সেটা ইকুয়াল টু 1 হয়ে যাবে। আবার দেখো আলফা, bi, বিটা i, আলফা, বিটা i মানে আমি যদি স্কেলার কম্পোনেন্টের রেসপেক্টে বুঝি, তাহলে ci ইজ ইকুয়াল টু আলফা, বিটা i, তাহলে আলফা, বিটা এর জায়গায় আমি ci বসাতে পারি, আর এটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে জাস্ট ci বেরিয়ে আসবে। সো ci মাইনাস ci ইজ ইকুয়াল টু 0, বুঝা গেল? তার মানে এই জিনিসটার ইনার প্রোডাক্ট 0 হচ্ছে। তাহলে এই ভেক্টরটা, এই যে ভেক্টরটা, বড় ভেক্টরটা, সেটা প্রত্যেকটা bi এর সাথে b1 b2 b3 প্রত্যেকটার সাথে অর্থোগোনাল হবে, সেটা আমরা বলতে পারছি। তো ওই জন্য বলছে দিস ভেক্টর ইজ অর্থোগোনাল টু, বইটা যদি থাকে কাছে, বইটা নাও তাহলে আর ভালো বুঝতে সুবিধা হবে। দিস ভেক্টর ইজ অর্থোগোনাল টু বিটা ফর এনি i 1 to r, এটা আমি বলতে পারি। আচ্ছা, এইবার দেখো ভালো করে বুঝো, প্রত্যেকটা bi এর সাথে যদি a অর্থোগোনাল হয়, তার মানে এই ভেক্টরটা বিটা 1 এর সাথেও অর্থোগোনাল হবে। আচ্ছা, বিটা 1 এর সাথে অর্থোগোনাল হওয়া, তাকে যদি একটা স্কেলার কম্পোনেন্ট দিয়ে গুণ করি, কোনো অসুবিধা নেই, c1 টা তো একটা স্কেলার, তার মানে এই ভেক্টরটা c1 বিটা 1 এর সাথেও অর্থোগোনাল হবে। সিমিলারলি ভেক্টরটা c2 বিটা 2 এর সাথেও অর্থোগোনাল হবে। এরকম করতে করতে cr বিটা r এটার সাথেও এ অর্থোগোনাল হবে, প্রত্যেকটার সাথে অর্থোগোনাল হবে। এবার প্রত্যেকটার সাথে যদি অর্থোগোনাল হয়, তাহলে এদের যদি আমি লিনিয়ার সাম নিয়ে একটা এরকম, তাহলে এইটার সাথেও এ অর্থোগোনাল হবে। তুমি যদি ওই রকম ইনার প্রোডাক্ট করো, একই রকম ভাবে বলা যায়। তার মানে এই যে ভেক্টরটা পুরোটা এই ভেক্টরটার সাথে অর্থোগোনাল হবে, ঠিক আছে? অর্থোগোনাল যদি হয়, তাহলে দেখো আমি দুটো অর্থোগোনাল ভেক্টর পেয়ে গেলাম। কি কি? একটা এইটা পেলাম, আরেকটা এই ভেক্টরটা পেলাম, দুটো আমি অর্থোগোনাল ভেক্টর পাচ্ছি। আগের দিন তোমরা একটা পিথাগোরাস থিওরেম বলে একটা ছিল, সেটা ছিল এরকম যে আলফা প্লাস বিটা তার নর্ম স্কয়ার ইজ ইকুয়াল টু, লেখা যায় নর্ম অফ আলফা স্কয়ার প্লাস নর্ম অফ বিটা স্কয়ার, হোয়ার প্রোভাইডেড দ্যাট আলফা এন্ড বিটা আর অর্থোগোনাল। ঠিক আছে, এখানে বলা ছিল আলফা বিটা যদি অর্থোগোনাল হয়, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারি। তাহলে এবার খেয়াল করো, এই ভেক্টরটা দুটো অর্থোগোনাল, দুটো যদি অর্থোগোনাল ভেক্টর হয়, তাদের যোগফলটা কিভাবে লেখা যাবে? দেখো এই দুটো তুমি যদি যোগ করো, যোগফলটা কত হচ্ছে? আলফা, বাকি টার্মগুলো কেটে যাবে। সো নর্ম অফ আলফা, যেখানে আলফা প্লাস বিটা হোল স্কয়ার থাকার কথা, সেখানটা এখন নর্ম অফ আলফা স্কয়ারটা থাকবে। সো নর্ম অফ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু, আমি লিখতে পারি নর্ম অফ দিস আলফা মাইনাস c1 বিটা 1 মাইনাস c2 বিটা 2 মাইনাস cr বিটা স্কয়ার প্লাস norm of this ci beta I plus c2 beta 2 cr beta, ঠিক আছে? এইটা আমি পিথাগোরাসের থিওরেম অনুযায়ী লিখতে পারি। এখন দেখো নর্ম তো অলওয়েজ পজিটিভ ভ্যালু দেয়, তার আবার স্কয়ার আছে, তো অলওয়েজ পজিটিভ, তাহলে এই জিনিসটাই দুটো যোগফলের সমান। তো আমি যদি একটা পজিটিভ কোয়ান্টিটি বাদ দিয়ে দিই, তাহলে অবশ্যই এই দিকটা কি হয়ে যাবে? গ্রেটার দ্যান হয়ে যাবে। তাহলে আমি লিখতে পারি therefore norm of alpha square is greater or equal to কখন হবে? যখন এটা 0 হচ্ছে। তো আদারওয়াইজ greater equal to আমি লিখতে পারি norm of ci beta I plus cr beta, ঠিক আছে? এই দুটো এই দুটোর সাথে আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ তো? হ্যালো, ঠিক আছে, আমার মাঝে একটা ফোন এসেছিল, ঠিক আছে। তাহলে নর্ম অফ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু গ্রেটার ইকুয়াল টু দিস, এটা আমি লিখতে পারছি। এবার ভালো করে খেয়াল করে দেখো, এই যে নর্ম অফ এটা, এই নর্ম অফ এটা যদি আমরা ভাঙি, তাহলে কি পাবো? নর্ম মানে কি? নর্মের স্কয়ার মানে যেমন নর্ম আলফা স্কয়ার, এটা মানে আমরা কি জানি? আলফা কমা আলফা,
তো সিমিলারলি নর্ম অফ ডি স্কয়ার, এইটা মানে আমি কি লিখতে পারবো যে নর্ম অফ আলফা স্কয়ারটা এখানে থাকলো গ্রেটার ইকুয়াল টু, এটাকে তুমি ভাঙো c1 বিটা 1 beta 1 plus c2 beta 2 cr beta r, comma same c1 beta 1 plus c2 beta 2 plus cr beta r এরকম থাকছে। এবার তুমি যদি এটাকে ইনার প্রোডাক্টের লিনিয়ারিটি অনুযায়ী ইয়ে করো, তাহলে দেখো ফার্স্টে c1 মানে c1 স্কয়ার কি থাকবে বিটা 1 বিটা 1, এইটা এটা আবার কত ভ্যালু দেবে তোমাকে, এটা 1 ভ্যালু দেবে, কারণ এটা বলা আছে সেটা অর্থোনর্মাল ভেক্টর। তাহলে এটা যদি 1 ভ্যালু দেয় আমি আর লিখছি না, c1 স্কয়ার থাকবে। পরে যখন তুমি করতে যাবে c1 এর সাথে b1 b2 মানে 0, তো রেস্ট অফ এরকম প্রত্যেকটাই 0 হয়ে যাবে, তাহলে আর থাকছে না। তাহলে এদিককার c1 b1 এর জন্য পুরোটার সাথে আমি জাস্ট একটা টার্ম পাবো c1 স্কয়ার। নেক্সট c2 এর সাথে দেখবে সিমিলার ওয়েতে c2 স্কয়ার পাবে, বাকিগুলো সব 0। এরকম করতে করতে লাস্টে এটার জন্য cr স্কয়ার তুমি পাবে, বাকি সবগুলো 0 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আলটিমেট কি পেলাম যে নর্ম অফ আলফা স্কয়ার ইজ ফাইনালি গ্রেটার ইকুয়াল টু দিস, এটা আমাকে প্রমাণ করতে বলেছে। এখন দেখো যদি প্রশ্ন হচ্ছে ইকুয়ালিটি, যেটা ইকুয়ালিটিটা কখন অ্যারাইজ করবে, ঠিক না? ইকুয়ালিটিটা অ্যারাইজ করার জন্য কি ছিল, ইকুয়ালিটি অ্যারাইজ করার জন্য আমরা এখানে যেটা করেছিলাম, এই যে এইটা বলেছিলাম যখন এইটা ইকুয়াল টু 0 হয়ে যাবে, নর্ম অফ দিস ইকুয়াল টু যখন 0 হবে তখন ও তোমার ইকুয়ালিটি অ্যারাইজ করবে। তাহলে নর্ম অফ দিস 0 কখন হয়, যদি ওই ভেক্টরটা মানে আলফা ইটসেলফ 0 হয়, আদারওয়াইজ তো 0 হয় না। আলফা ইটসেলফ 0 মানে এই যে পুরো জিনিসটা যেটা রয়েছে, দ্যাট ইজ আলফা মাইনাস c1 বিটা 1 মাইনাস c2 বিটা 2 মাইনাস cr বিটা r ইকুয়াল টু 0। তাহলে আলফা ইকুয়াল টু কি পাচ্ছ c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস ডট 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 cr বিটা r। তাহলে দেখো আলফাটা তখন কি হচ্ছে, আলফাটা ওই ভেক্টর গুলো যেগুলো আমরা কালেকশনটা নিয়েছিলাম বিটা 1 থেকে বিটা r, তাদের একটা লিনিয়ার কম্বিনেশন, ঠিক না? তার মানে ইকুয়ালিটি কখন অ্যারেঞ্জ করবে, ইফ আলফা বিলংস টু L অফ বিটা 1 বিটা 2 বিটা r, যদি তাদের লিনিয়ার স্পেনের মধ্যে আলফাটা থাকে তবে ইকুয়ালিটি অ্যারেঞ্জ করবে, আদারওয়াইজ যদি ওদের বাইরে থাকে ভেক্টর স্পেসের অন্য কোথাও থাকে তাহলে গ্রেটার দ্যান হবে। ঠিক আছে, আচ্ছা এই প্রুফটা একবার একটু চোখ বুলি নাও হালকা করে, 5 মিনিট টাইম দিচ্ছি, 2 মিনিট। টাইম দিলাম, তোমরা একটু হালকা করে চোখ বুলিয়ে নাও, সমস্যা থাকলে বলবে। আচ্ছা দেখো, তারপরে যেটা পার্সেলভাল বলে একটা থিওরেম আছে না, পরের টপিকটা যেটা 4.12.10, ওগুলো থিওরেম ঠিক না, এগুলো সব একটা অঙ্ক বলতে পারো, এখানে থিওরেম আকারে দেওয়া আছে। হ্যাঁ, যাই বলো, তুমি থিওরেমের চোখে দেখলে থিওরেম, অঙ্কের চোখে দেখলে অঙ্ক। পরেরটা খুব ইজি,
একই রকম মানে ওই যে যেটা আমরা আগে করলাম সিমিলার বিটা 1 বিটা 2 বিটা আর এই একই রকম একটা অর্থোনর্মাল সেট নিচ্ছে এবং ডিক্লেয়ার করছে যে এই যে সেটটা সেটা একটা বেসিস, তার মানে এই যে কালেকশনটা ইজ অ্যান অর্থোনর্মাল বেসিস অফ ভি। তাহলে এটা অর্থোনর্মাল অ্যাজ ওয়েল অ্যাজ একটা বেসিস তৈরি করছে কার, ওই ভেক্টর স্পেস ভি তার। এইবার বলছে আগের থিওরেমটাতে কিন্তু এগুলো বেসিস বলা ছিল না, জাস্ট আ কালেকশন অফ অর্থোনর্মাল ভেক্টর বলা ছিল। এটাতে আমরা এক্সট্রা একটা পয়েন্ট অ্যাড করছি যে তারা অর্থোনর্মালও অ্যাজ ওয়েল অ্যাজ বেসিসও ভি এর। এইবার বলছে ইফ এনি ভেক্টর এনি ফর দেন ফর এনি আলফা বিলংস টু ভি, হ্যাঁ, তাহলে নর্ম অফ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু, যেটা আমরা ওই যে ইকুয়ালিটির কথাটা বলছিলাম সেই ইকুয়ালিটিটা এখানে আরেকভাবে দেখানো যায়। ওখানে আমরা একটা বললাম যে তাদের লিনিয়ার স্প্যানের মধ্যে থাকে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা ভালো করে খেয়াল করো, ওখানে আমরা যেটা বলেছিলাম আগের থিওরেমে যে আলফা যদি ইকুয়ালিটি কখন অ্যারাইজ করবে, ইফ আলফা বিলংস টু এল অফ বিটা 1 বিটা 2 বিটা আর, ঠিক। এবার আর এটাতে বলছে এটা বেসিস, ভালো করে খেয়াল করো তো, এটা যদি বেসিস হয় তার মানে ভি এর প্রত্যেকটা এলিমেন্ট এদের লিনিয়ার স্প্যানের মধ্যে থাকবে। বেসিস কখন হয়, যদি এল অফ দিস বিটা 1 বিটা আর এল অফ দিস ইজ ইকুয়াল টু ভি হয়, তাহলে তো বেসিস হবে। লিনিয়ার স্প্যানটা মানে পুরো ভেক্টর স্পেসটাকেই ও স্প্যান করবে, তাহলে এর পুরো স্প্যানটা ভেক্টর স্পেসের সাথে সমান হবে। তাহলে যদি আগের কন্ডিশনটা ছিল যদি আলফাটা এর মধ্যে থাকে, এখন যেহেতু বেসিস তাহলে এইটা আর ভি দুটো তো ইকুয়াল হয়ে গেল, ঠিক না। ওর জন্য বলছে ফর এনি আলফা বিলংস টু ভি, যদি বেসিস হয়ে যায় তাহলে ভি এর যে কোনো আলফার জন্য এই ইকুয়ালিটিটা অ্যারাইজ করবে, দ্যাট ইজ নরমাল আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু c1 স্কয়ার প্লাস c2 স্কয়ার প্লাস cr স্কয়ার। তো দুটোর মধ্যে ডিফারেন্স কিন্তু খুব একটা কিছু নেই। আগে ওটাকে বেসিস বলা ছিল না, তাই ওখানে ইকুয়ালিটি কখন আসছিল, যদি আলফাটা ওই এই এল অফ দিস এর মধ্যে থাকে, লিনিয়ারের মধ্যে থাকে। আর যখন বেসিস ডিক্লেয়ার করে দিলাম তখন তাদের লিনিয়ার স্প্যানটাই তো গোটা ভেক্টর স্পেসটা হয়ে যাচ্ছে। তাহলে গোটা ভেক্টর স্পেসে যে কোনো ভেক্টরই তুমি নাও না কেন তার জন্য ইকুয়ালিটিটা অ্যারাইজ করবে, ঠিক আছে। এর প্রুফটা খুবই ইজি, দেখো প্রুফটা খুব ইজি বলতে কিরকম, যেহেতু আলফাটা ভি এর এলিমেন্ট এবং ভি এর বেসিস এইগুলো, তাহলে আলফাকে অবশ্যই এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে। তার মানে আলফাকে তুমি এদের কোনো একটা লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতেই পারো। সেটা কিরকম, এই যে c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 cr বিটা, এটা তো আমরা জানি। এবং আরো ভালো কথা দেখো, সেখানে এটা আমরা আগেই বলেছি যে ফার্স্ট আজকে যে টপিকটা বললাম শুরু করার সময়, যে যদি এরকম লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যায় তাহলে ci গুলো কি হয়, স্কেলার কম্পোনেন্ট অফ আলফা অ্যালং বিটা। তাহলে এগুলো সব স্কেলার কম্পোনেন্ট, ভালো কথা। এইবার দেখো নর্ম আলফা বের করছো, তাহলে নর্ম অফ আলফা, এক সেকেন্ড, আমি একটু বলবো। তাহলে দেখো নর্ম অফ আলফা স্কয়ার ইজ ইকুয়াল টু কি হবে, আলফা কমা আলফা সেম, দ্যাট ইজ c1 বিটা 1 প্লাস c2 বিটা 2 প্লাস cr বিটা কমা আবার এটা c1 বিটা 1 প্লাস জাস্ট আগে যেটা দেখালাম cr বিটা, এবং এইভাবে যদি তুমি স্কেলার প্রোডাক্ট করো, এই ইনার প্রোডাক্ট করলে আলটিমেট এটা পাবে c1 স্কয়ার c2 স্কয়ার প্লাস cr স্কয়ার। এটা খুব ইজি, ঠিক আছে। তো এইভাবে ইকুয়ালিটিটা আসবে। মেন এই দুটো থিওরেমের এই জায়গাটা খেয়াল রাখবে যে ইকুয়ালিটিটা কখন হচ্ছে, আগেরটার সাথে পরেরটা কম্পেয়ার করলেই বোঝা যাবে যে আলটিমেট ব্যাপারটা কি হচ্ছে। আচ্ছা, এটা গেল। তারপরের যে থিওরেমটা আছে পেজ নাম্বার 192, কি যাও পেজ নাম্বার 192 এ দেখো 4.12.11 যেটা রয়েছে, 4.12.11 এই রেজাল্টগুলো আমরা আগে করেছি, সেটাকেই 4.12.11 এই যে থিওরেমটা রয়েছে, হ্যাঁ
বলছে দেখো যে বিটা 1 বিটা 2 বিটা r এরা কারা? এরা হচ্ছে একটা অর্থোগোনাল সেট অফ ভেক্টরস, নর্মাল ভেক্টরস, অর্থনর্মাল নয়, এটাকে আমি বলছি অর্থোগোনাল। অর্থোগোনাল, ঠিক আছে? হ্যাঁ, orthogonal set of vectors in an Euclidean space V and alpha be a vector in V minus এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, আলফাটা কোথায় আছে দেখো, belongs to V minus L of beta 1 beta 2 beta r। তার মানে এই গোটা ভেক্টর স্পেস যদি V হয় তার মধ্যে কতগুলো ভেক্টর আছে, বিটা 1 বিটা 2 বিটা r, সেই ভেক্টর গুলো ধরো আরো স্প্যান ট্যান করে একটা জায়গা তৈরি করছে, আমি বললাম এই জায়গাটা হচ্ছে L of this, ঠিক আছে, লিনিয়ার স্প্যান। তাহলে V মাইনাস দিস মানে এই পোরশনের ভেক্টর থাকবে না, মানে আলফাটা এর মধ্যে থাকবে না, দ্যাট ইজ আলফাকে কখনোই এগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না। তাহলে আলফাটা কোথায় থাকবে, এরকম জায়গায় বাইরে, ঠিক আছে, V তে আছে কিন্তু লিনিয়ার কম্বিনেশন আকারে লিনিয়ার স্প্যানটার মধ্যে নেই, কারণ এরকম পজিশনে আছে। এরকম কোন আলফা যদি আমরা পাই তাহলে তারপর দেখো বলছে if the scalar component of alpha along beta I be ci, স্কেলার কম্পোনেন্ট যেটা আমরা অলরেডি জানি যে ci গুলো কি রকম, ci গুলো হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা along beta I, তার মানে ci is equal to this by beta I, beta I হবে। ci গুলো হচ্ছে সব এরকম, খেয়াল রাখতে হবে এটা অর্থোগোনাল বলেছে তাই নিচে আমি এটাকে 1 করলাম না, বিটা I, বিটা I রাখলাম। যদি এরকম থাকে তাহলে দুটো পার্ট বলেছে, এক নম্বর বিটাটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করতে পারবো, বিটা ইজ ইকুয়াল টু কোনটা, আলফা মাইনাস c1 বিটা 1 মাইনাস c2 বিটা 2 cr বিটা r is orthogonal to each beta I, is orthogonal to each beta I, এক নম্বর এটা বলছে। দু নম্বর L of, এটা খুব ইম্পর্টেন্ট কারণ এটার উপর গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস যেটা এরপর আমরা করব সেটা কিন্তু এর উপর দাঁড়িয়ে আছে, বেসিকটা এটা একটু ভালো করে বুঝুন। বিটা 1 বিটা 2 beta r alpha is equal to L of beta 1 beta 2 beta r beta only beta, তাদের লিনিয়ার স্প্যানটা সেম হবে। আচ্ছা, ভালো করে বুঝবে এই জিনিসটা আমরা কি করতে চাইছি, এই যে থিওরেমটা কি বলছে এবং তার উদ্দেশ্যটা কি এক এক করে আসি। ফার্স্টে বলছে যে এইগুলো কি সব অর্থোগোনাল সেট অফ ভেক্টরস, এগুলো আলফা, আলফা ভেক্টরটা কেমন, আলফাটা এগুলোর মধ্যে কোনো একটা তো নয় এবং এদের লিনিয়ার স্প্যানের মধ্যে কোনো ভেক্টর নয়, মানে আলফাকে কখনোই এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা যাবে না, এরকম ভেক্টরটা হচ্ছে আলফা, এই আলফার পজিশনটা এখানে আছে। আর এই সিআই গুলো আমি কতগুলো স্কেলার চুজ করছি, সেই স্কেলার গুলো কিরকম, এই যে ভেক্টরটা তুমি আলফা নিয়েছো সেই আলফা ভেক্টরটা এই প্রত্যেকটার সাথে যে স্কেলার কম্পোনেন্ট গুলো তৈরি করছে v1 এর সাথে v2 এর সাথে, সেই স্কেলার কম্পোনেন্ট গুলো হচ্ছে আমি সিআই এরকম আমি চুজ করেছি। চুজ করলে বলছি যে আমি যদি একটা ভেক্টর এইরকম ভাবে কনস্ট্রাক্ট করি বিটা, সেই বিটার কনস্ট্রাকশনটা ভালো করে খেয়াল করবে, বিটাটাকে আমরা কিভাবে কনস্ট্রাক্ট করছি, আলফা তার সাথে এই পার্টটাকে নিলাম আলফা মাইনাস দিস, এই ভাবে যদি আমি বিটাটাকে সিলেক্ট করি তাহলে বিটাটা কিরকম হবে, বিটাটা এই প্রত্যেকটা ভেক্টরের সাথে অর্থোগোনাল হবে। এটার উদ্দেশ্য কি, এটা ইউটিলাইজেশনটা হচ্ছে এরপরে অঙ্ক করতে গিয়ে দেখবে যে কি থাকবে, আমাদের একটা কালেকশন দেয়া থাকবে, সেটা অর্থোগোনাল কালেকশন দেয়া আছে, আমাকে বলবে যে ওই অর্থোগোনাল কালেকশনের মেম্বার বানাতে, মেম্বার বানানো মানে কি, ওর মধ্যে আমাকে আরেকটা ভেক্টর ইনক্লুড করতে হবে যে ভেক্টরটা অবশ্যই বাকিগুলোর সাথে অর্থোগোনাল হয়, না হলে তো ও অর্থোগোনাল কালেকশনের মধ্যে থাকতে পারবে না।
তো আরবিটারি একটা যে কোনো ভেক্টর আলফা আমাকে দেওয়া হবে, সেই ভেক্টরটা কি এগুলোর মধ্যে কোনো একটা নেই, এই আলফাটাকে ইউজ করে আমাকে এমন একটা নিউ ভেক্টর তৈরি করতে হবে যেটা কিনা এগুলোর সাথে অর্থগোনাল হয়। তার জন্য আমাদের এই কনস্ট্রাকশন প্রসিডিওরটা এখানে এইভাবে করা হচ্ছে। তাহলে দেখো আলফা যে কোনো ভেক্টর হোক, তুমি যদি এই কনস্ট্রাকশনে ফেলতে পারো একবার, এই কনস্ট্রাকশনে ফেলতে পারি, তাহলে এই যে নতুন যে বিটা ভেক্টরটা পাচ্ছি সেই বিটা ভেক্টরটা কি থাকবে, এদের অর্থগোনাল কালেকশনের মধ্যে ইনক্লুড হয়ে গেল, নতুন একটা ঢুকে গেল, যে কিনা প্রত্যেকটার সাথে যে বলা আছে ইজ অর্থগোনাল টু ইচ বিটা, প্রত্যেকটার সাথে অর্থগোনাল হবে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। অর্থগোনালাইজেশন প্রসেসে এই জিনিসটা আস্তে আস্তে এর উপর বেস করে করা হয়। তাহলে এটা একটা এই থিওরেমের মেইন এই কনস্ট্রাকশন পার্টটা তোমাদের মাথায় রাখতে হবে, যে কিভাবে আলফাটা কিন্তু অর্থগোনাল নয়, বাইরের একটা ভেক্টর, তাকে বাকিগুলোর সাথে এই রকম ভাবে আমি যদি সেট করতে পারি, যেখানে অবশ্যই C1 C2 কোনগুলো, C1 C2 গুলো আমরা এইভাবে বের করবো, এই যে স্কেলার কম্পোনেন্ট, এইভাবে সেট করতে পারলেই বিটাটা এগুলোর সাথে অর্থগোনাল হয়ে যাবে। এক এটা। আর দ্বিতীয় 2 নম্বরটা বলছে যে ওই বিটা 1 বিটা 2 বিটা এগুলোর সাথে তুমি যদি আলফা নাও, নতুন আলফা নিয়ে যে লিনিয়ার স্প্যানটা তুমি তৈরি করবে সেটাও তোমাকে যা এরিয়া প্রোভাইড করবে, আর আলফার জায়গায় আলফা এগুলোর সাথে অর্থগোনাল নয়, তাহলে নন অর্থগোনাল একটা ভেক্টর নিচ্ছিলে, সে যে লিনিয়ার স্প্যানটা প্রোভাইড করবে, আর এইগুলোর সাথে তুমি সেই বিটাটাকে নাও যেটা আবার এদের সাথে অর্থগোনাল, তাহলে তুমি একই লিনিয়ার স্প্যান পাবে, দু ক্ষেত্রেই লিনিয়ার স্প্যানের এরিয়া সেম থাকবে। ঠিক আছে, এই দুটো হচ্ছে থিওরেমটা বলছি। তো ফার্স্ট 1 নম্বরটা আমরা দেখাই, প্রুফটা ইজি, প্রুফটা কোনো ব্যাপার নয়, কিন্তু মেন হচ্ছে এই কনস্ট্রাকশন প্যাটার্নটা, বারবার বলছি কনস্ট্রাকশন প্যাটার্নটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখো প্রথমে কি প্রমাণ করতে হবে যে এইটা প্রত্যেকটা বিটা এর সাথে অর্থগোনাল। তো খুব ইজি, তুমি তার মানে আমাকে বিটা কমা বিটা আই এই ইনার প্রোডাক্টটা নিতে হবে। আচ্ছা, বিটা কমা বিটা আই, তার মানে বিটার জায়গায় এই জিনিসটা লেখো, আলফা মাইনাস C1 বিটা 1 C2 বিটা 2 ডট 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 CR বিটা R কমা বিটা আই। যখন তুমি ইনার প্রোডাক্ট নেবে, প্রথমটা আলফা কমা বিটা আই পাবে মাইনাস C1 বিটা 1 কমা বিটা আই, এরকম পাচ্ছ। পেতে পেতে মাঝখানে কোথাও একটা CI বিটা আই কমা বিটা আই পাবে, আর একদম লাস্টে CR বিটা আর কমা বিটা আই। এবার যেহেতু এরা সব অর্থগোনাল, তাহলে এগুলো সব জিরো হবে, এটা জিরো, হ্যাঁ এগুলো জিরো, শুধু এই বিটা আইটা থাকবে, বাকি সবগুলো জিরো হয়ে যাবে। তাহলে প্রথমের দিকে এটা থাকছে, আচ্ছা আলফা কমা বিটা আই, আর এই দিকে মাইনাস CI অফ বিটা আই কমা বিটা আই। এবার ভালো করে খেয়াল করো, আলফা কমা বিটা আইটাকে রাখলাম। আচ্ছা CI এর ভ্যালুটা কি? CI মানে তো দিস স্কেলার কম্পোনেন্ট, মানে আলফা কমা বিটা আই বাই বিটা আই বিটা, তাহলে CI এর ভ্যালুটা যদি বসিয়ে দাও, আলফা কমা বিটা আই বাই বিটা আই কমা বিটা আই ইনটু বিটা আই বিটা আই, এই পার্টটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, সেম এটা মাইনাস এটা মানে জিরো, সো আলটিমেটলি জিরো। দেখো তাহলে বিটাটা যে কোনো বিটা এর সাথে কি করছে, অর্থগোনাল হচ্ছে। এটা খুব ইজিলি দেখানো যায়। এটা গেল ফার্স্ট পার্টটা। তাহলে আমাদের এইভাবে কনস্ট্রাক্ট করতে পারলে সেই বিটাটা এর মধ্যে একটা নতুন মেম্বার হিসেবে ইনক্লুড হবে, যে বাকিদের সাথে অর্থগোনাল হবে। এবার তোমাকে এই জিনিসটা দেখাতে হবে। আচ্ছা দেখো, এই জিনিসটা আমি কিভাবে বলছি, যেহেতু আমি বিটার কনস্ট্রাকশনটা এইভাবে করেছি, তাহলে এখান থেকে দুটো জিনিস লেখা যায়। এক, আলফা ইজ ইকুয়াল টু লিখতে পারি না বিটা প্লাস C1 বিটা 1 C2 বিটা 2 প্লাস ডট 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 CR বিটা। বিটা যেমন এইভাবে লেখা যায়, আলফাটাকে এইভাবে লেখা যায়। এখন এই দুটো ইকুয়েশনের উপর ভালো করে খেয়াল করো, দুটো ইকুয়েশনের উপর কি কি, একটা এই এক্সপ্রেশনটা আর এই এক্সপ্রেশনটা, এই দুটো এক্সপ্রেশনের উপর আমি যদি ফোকাস করি, তাহলে খেয়াল করো আমাদের দুটো লিনিয়ার স্প্যান ইকুয়াল দেখানোর পদ্ধতি কি,
যদি আমি একটা দেখাতে পারি যে এর প্রত্যেকটা ভেক্টরকে এর লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করতে পারছি, তখন বলবো দিস ইজ এ সাবসেট অফ দিস। আবার উল্টোটা, এর প্রত্যেকটা ভেক্টরকে এইগুলোর লিনিয়ার কম্বিনেশন আকারে যদি প্রকাশ করতে পারি, তখন বলবো যে এটা সাবসেট অফ দিস। তাহলে আলটিমেটলি দুটো ইকুয়াল হয়ে যাবে। এখন দেখো এই ভেক্টরগুলোকে নিয়ে কোনো চাপ নেই, বিটা 1 থেকে বিটা প্রত্যেকটাকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে প্রকাশ করা যাবে। সাপোজ বিটা 1 ইজ ইকুয়াল টু কি লিখবো, 1 ইনটু বিটা 1 প্লাস 0 ইনটু 0 ইনটু সবগুলো রেস্টগুলো। সিমিলারলি বি2 এর জন্য কি করব, 0 ইনটু বিটা 1 প্লাস 1 ইনটু বিটা 2 প্লাস 0 ইনটু 0 ইনটু করে সবগুলো এরকম। তাহলে এইখান থেকে এই অবধি প্রত্যেকটা ভেক্টরকে এদের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। ইভেন আলফা, এই যে এক্সপ্রেশনটা, এই এক্সপ্রেশনটা আমাদের কি দেখাচ্ছে, দেখো আলফাকে এই এতগুলো লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারলাম। তার মানে এর প্রত্যেকটা ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পারছি। ওকে, সো আমি বলতে পারবো দেয়ারফর এল অফ, এই কালেকশনটাকে তুমি বইয়ের অনুযায়ী নাম দিয়ে, একটাকে এস দিচ্ছে একটাকে টি দিচ্ছে, এস বলছে, এইটাকে এস দিচ্ছে এটাকে টি দিচ্ছে। তাহলে যেহেতু এর প্রত্যেকটা ভেক্টরকে এর লিনিয়ার কম্বিনেশনকে লিখতে পাচ্ছি, তাহলে আমি বলতে পারবো যে L of S is a subset of L of T। এটা আবার দেখো ঘুরিয়ে, এর প্রত্যেকটা ভেক্টরকে তো এটা লেখাই যাবে, ইভেন বিটা, এই যে বিটার প্রেজেন্টেশনটা এটা, তাহলে বিটাটাকেও দেখো বিটা 1 বিটা 2 ডট ডট বিটা এবং আলফা এদেরও লিনিয়ার কম্বিনেশন আকারে লিখতে পাচ্ছি। তাহলে এর প্রত্যেকটা ভেক্টরকে লিনিয়ার কম্বিনেশন আকারে লেখা আছে। সো L of T is also a subset of L of S। তাহলে দুটো থেকে কম্বাইন করলে আমরা পাই, দুটো থেকে কম্বাইন করলে পাবো L of S is equal to L of T। ঠিক আছে, তাহলে এইটাও প্রমাণিত হলো। এটা হচ্ছে এই থিওরেমটার মূল জায়গাটা, কিন্তু মেইন ইম্পর্টেন্ট পার্ট দিস। এইবার দেখো এই পরের যে থিওরেমটা রয়েছে, আমি ওটার প্রুফে যাচ্ছি না, জাস্ট এইটাকে ইউজ করে এর অ্যাপ্লিকেশনটা সেটা দেখো। পরের থিওরেম যেটা আছে 4.12.12, তার স্টেটমেন্টটা একটু খেয়াল করো, ওর প্রুফের দরকার নেই, যে স্টেটমেন্টটা খেয়াল করো তাহলে বুঝতে পারবে। 12.12 সেটা কি বলছে দেখো, স্টেটমেন্টটা বইটা রাখো। an orthogonal set of non-null vectors in a finite dimensional Euclidean space V, if not a basis of V, can be extended to an orthogonal basis of V। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। কি, ধরো এটা একটা অর্থোগোনাল কালেকশন দেওয়া আছে, নন নাল ভেক্টরের একটা অর্থোগোনাল কালেকশন দেওয়া আছে, কার ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে তার, কিন্তু এরা সবসময় যে বেসিস হবে তার কোনো মানে নেই। বলা থাকলো যে এরা, ধরে নিলাম যে এটা বেসিস নয়, ঠিক আছে, এটা ভি এর অর্থোগোনাল বেসিস নয়। বলছে যদি বেসিস না হয় তাহলে তুমি এটাকে এক্সটেন্ড করতে পারবে, একটা বেসিসে এক্সটেন্ড করতে পারবে, মানে এর সাথে আরো কিছু ভেক্টর অ্যাড করিয়ে আলটিমেট ওই কালেকশনটাকে ভি এর একটা বেসিস হিসেবে তৈরি করতে পারবে। এই দেখো, an orthogonal set of non-null vectors that is in a finite dimensional Euclidean space V, অবশ্যই তার ভেক্টর স্পেসটা কি হবে, ফাইনাইট ডাইমেনশনাল হবে। ঠিক আছে, if not a basis of V, এগুলো যদি বেসিস না হয়, can be extended to an orthogonal basis of V, তাহলে সেটাকে ভি এর একটা অর্থোগোনাল বেসিসে আমরা এক্সটেন্ড করতে পারবো। এইখানে এই প্রসেসটা চলে আসছে, এই দেখো। তাহলে ভি এর থেকে যে কোনো একটা আরবিটারি ভেক্টর আলফা তুলবো, সেটাকে আমি এই প্রসেসে ফেলবো, ফেলে নতুন একটা এলিমেন্ট পাবো, সেটা কি হবে, এদের সাথে অর্থোগোনাল। এবং দেখতে পাবো শুধু অর্থোগোনাল হবে না, অর্থোগোনালের সাথে সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। তাহলে এবার যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এরকম সংখ্যা বাড়তে থাকে, সাপোজ দেখা গেল তোমাকে দুটো ভেক্টর দেওয়া আছে, সাপোজ R3 এর ক্ষেত্রে, R3 এর ক্ষেত্রে ভাবো তোমাকে দুটো আলফা বিটা দেওয়া আছে, তুমি আরেকটা গামা যদি এই সেম প্রসেসে একটা কনস্ট্রাক্ট করতে পারো, দুটো দেওয়া ছিল তিনটে চলে আসলে, এবার এই তিনটে যদি লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাহলে যেহেতু এর ডাইমেনশন 3, তাহলে আমরা জানি যে যে কোনো তিনটে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর কি হবে, তার একটা বেসিস হবে। এবং সাথে সাথে দেখো এই যে নতুন গামাটা, সেই গামাটা কি অর্থোগোনাল,
কারণ এই বাকিদের সাথে যদি এইভাবে প্রসেসে তুমি নাও বাকিদের সাথে অর্থগোনাল হবে, তাহলে আলটিমেটলি এই যে কালেকশনটা বেসিস তো হচ্ছে সাথে সাথে অর্থগোনাল, দ্যাট ইজ অর্থগোনাল বেসিস হয়ে যাচ্ছে। ঠিক আছে, তার মানে এটা কিন্তু আমরা আগে যেটা করেছিলাম, আগেও কিন্তু আমরা বেসিস এক্সটেন্ড করেছিলাম, দুটো ভেক্টর দেয়া থাকলে সেখান থেকে বেসিস এক্সটেন্ড করেছিলাম। এখানে বেসিস এক্সটেন্ড করছি, তার সাথে সাথে কি অর্থগোনাল প্রপার্টিটাকে আমরা টেনে নিয়ে যাচ্ছি, মানে অর্থগোনাল বেসিস এক্সটেন্ড করছি। এটার যে প্রসেসটা কিভাবে করছি তার প্রসেসটার জন্য তুমি এক্সাম্পল যেটা করে দেওয়া আছে পেজ নাম্বার 193 তে, এই এক্সাম্পলটা আমি একটু ডিসকাস করছি, তোমরা একটু দেখো তাহলে বুঝতে পারবে কিভাবে আসছে। দেখো ফার্স্টে কি বলা আছে, extend the set of vectors 2 3 -1 and 1 -2 -4 to an orthogonal basis of the Euclidean space R3 with standard inner product and then find the associative orthonormal basis। আচ্ছা, আগে orthogonal basisটা বের করব। দুটো আরবিটারি ভেক্টর দেয়া আছে, যে কোনো দুটো ভেক্টর, সেটা বলছে এই দুটোকে ইউজ করে তোমাকে কি করতে হবে, একটা অর্থোগোনাল বেসিস তৈরি করতে হবে। এখান থেকে তোমাকে একটা অর্থোগোনাল বেসিসে যেতে হবে। ভালো করে খেয়াল করো, কোথাও কিন্তু বলা নেই যে এই দুটো অর্থোগোনাল কিনা, বলা নেই, জাস্ট আরবিট্রারি দেওয়া আছে এটাকে ইউজ করে। তো ফার্স্টে আমাকে যেটা চেক করতে হবে যে বেসিস হতে গেলে অবশ্যই লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কালেকশন অফ ভেক্টর দরকার। তো ফার্স্ট অফ অল এই ভেক্টর দুটো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, দুটো ভেক্টর তো অলওয়েজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে। আমি তৃতীয় ভেক্টর কিন্তু আমাকে এখানে দেওয়া নেই, তাহলে আমাকে কি চুজ করতে হবে, আমাকে এমন একটা ভেক্টর চুজ করতে হবে সেই ভেক্টরটা কোথায় থাকবে, সেই ভেক্টরটা ভি তে থাকবে, বাট ডাজ নট বিলংস টু, ধরো এটা যদি সাপোজ আলফা আর এটা যদি আমি বিটা ধরি, এটা ভালো করে খেয়াল করো থিওরেমের সাথে মিলটা কোথায়। আমাকে ওখানে বলা ছিল কালেকশনটা কি ছিল, বিটা 1 বিটা 2 বিটা আর, আর ওই থিওরেমে আমি আলফাটা যেটা চুজ করছিলাম কোথা থেকে চুজ করছিলাম, বিলংস টু ভি মাইনাস এল অফ বিটা 1 বিটা 2 বিটা আর। বুঝা গেল? আচ্ছা ভালো করে একটা জিনিস ভাবো তো, আলফাটা যদি এদের মধ্যে না থাকে তাহলে আলফাটা কি হবে, অবশ্যই এইগুলোর সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, হতেই হবে। যদি ওদের মধ্যে না থাকে তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হবে, যদি এর মধ্যে থেকে যায় তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে আলফাটা আমি এমন ভাবে চুজ করতে হবে আমাকে, অবশ্যই এদের লিনিয়ার স্প্যানের মধ্যে বাইরে থাকে। কিন্তু আমি তো এদের লিনিয়ার স্প্যান মানে তো প্রচুর ভেক্টর, আমি তো ওইভাবে চেক করতে পারবো না। ওর জন্য আমি কি করব, আলফা একটা আরবিটারি আমি ধরবো, ধরে দেখবো যে সেই ভেক্টরটা এদের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা, দ্যাট ইজ আলফাটা এদের লিনিয়ার স্প্যানের মধ্যে আছে কি নেই সেটা আমাকে চেক করতে হবে। ওর জন্য যেহেতু এখানে ভি মানে এটা আর কিউব বলে দিয়েছে, আর কিউব, তার যে কোনো একটা ভেক্টর তুমি আরবিটারি যে কোনো ভেক্টর ধরতে পারো, কোনো ম্যান্ডেটরি নেই। এখানে যেমন আলফা 3 এটাকে আলফা 1 এটাকে আলফা 2 ধরছি, আর আলফা 3 ইজ ইকুয়াল টু একটা নিউ ভেক্টর নিচ্ছে কি 0 0 1, এটা একটা নিউ। যে কোনো নিলেই হবে না, তোমাকে চেক করতে হবে যে এই ভেক্টরটা এদের সাথে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কিনা। লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট মানে এই ভেক্টরটা এল অফ আলফা 1 আলফা 2 এর মধ্যে নেই। বুঝা গেল? তাহলে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট চেক করার অনেকগুলো পদ্ধতি আছে, তার মধ্যে যেটা আমরা ডিটারমিনেন্ট দিয়ে যেটা করি, তো এই ডিটারমিনেন্টটা দেখো করা আছে এরকম 2 3 -1 1 -2 -4 0 0 1, এবং এই ডিটারমিনেন্টের ভ্যালু নট ইকুয়াল টু 0 আসছে, তার মানে এরা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট। এই জিনিসটা আমি দেখে নিলাম। আচ্ছা, লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট কালেকশন আমি পেলাম, তার মানে দেখো এই যে আলফা 1 আলফা 2 এন্ড আলফা 3 এটা বেসিস কিন্তু অলরেডি হয়ে গেল, কারণ একটা কালেকশন অফ 3 লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট এলিমেন্ট ফর আর কিউব ইজ অলওয়েজ এ বেসিস, তাই তো? n ডাইমেনশনাল স্পেস হলে যদি n খানা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টর হয় তাহলে তারা অবশ্যই বেসিস তৈরি করে, তো এটা একটা বেসিস আর কিউব। আমাকে এখানেই শেষ করলে হবে না, আমাকে কি করতে হবে এখান থেকে এর পরের স্টেপটা, এই কালেকশন থেকে তুমি একটা অর্থগোনাল, এটা তো অর্থগোনাল হচ্ছে না, এবার অর্থগোনাল প্রপার্টির দিকে এক্সটেন্ড করতে হবে।
সেই অর্থোগোনাল কনস্ট্রাকশনটা কিরকম করছে দেখো। ফার্স্টে একটা জিনিস খেয়াল করো, আলফা 1 আর আলফা 2 কি অর্থোগোনাল হচ্ছে? দেখো তো, আলফা 1 আলফা 2 এটা অর্থোগোনাল হচ্ছে। এটা যদি ইনার প্রোডাক্ট করি, তার মানে ইনার প্রোডাক্ট করলে কত হবে? নরমাল ইনার স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট বলেছে, দ্যাট ইজ আলফা 1 আলফা 2 প্লাস এরকম করে, মানে 2 ইনটু 1 প্লাস 3 ইনটু -2 প্লাস -1 ইনটু -4 হচ্ছে ইকুয়াল টু 0 হচ্ছে। দেখো 2 - 6 প্লাস 8 ইকুয়াল টু 0। বুঝে গেল? তাহলে আলফা 1 আলফা 2 এই দুটো অর্থোগোনাল, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু আলফা 3 এর সাথে এগুলো অর্থোগোনাল নয়। চেক করে দেখতে পারো, আলফা 3 এর সাথে এগুলো অর্থোগোনাল নয়। তার মানে আলফা 3 টাকে রাখা যাবে না। এবার কি করতে হবে? আলফা 3 টাকে তাহলে ইউজ করে আমি একটা নতুন অর্থোগোনাল ভেক্টর তৈরি করব। তার পদ্ধতি কি? তার পদ্ধতি তো আমরা জানি, সেটা কি? সেই যে বিটার কনস্ট্রাকশনটা। তো বিটা এখানে কিরকম ভাবে তৈরি হবে দেখো, যার রেসপেক্টে করছিলাম এই যে আলফা 3 এর রেসপেক্টে, সে প্রথমে থাকে আলফা 3, মানে এই যে সূত্রটা যেটা ছিল, সূত্রটা এরকম ছিল, বিটা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস c1 বিটা 1, কনস্ট্রাকশনটা এরকম ছিল, ডট 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 মাইনাস cr বিটা r এরকম ছিল। তো এরকম আলফা 3 মাইনাস আচ্ছা c1 বিটা 1 বিটা 2, মানে এখানে এই দুটো, তাহলে c1 আলফা 1 রাখছি মাইনাস c2 আলফা 2 রাখছি। ঠিক আছে, যেখানে c1 c2 টা কি? c1 c2 টা হচ্ছে স্কেলার কম্পোনেন্ট। তাহলে c1 ইজ ইকুয়াল টু এই কনস্ট্রাকশনটা কি রকম হবে? c1 ইজ ইকুয়াল টু হবে, c1 হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ আলফা 3 along আলফা 1, হ্যাঁ, এই স্কেলার কম্পোনেন্ট অফ আলফা 3 along আলফা 1, দ্যাট ইজ alpha 3 alpha 1 by alpha 1 alpha 1 এটা, আর c2 is equal to similarly scalar component of alpha 3 along alpha 2, so alpha 2 by alpha 2 alpha 2। তাহলে এই ভ্যালুগুলো আমি ক্যালকুলেশন করে ইজিলি বের করে নিতে পারবো। ঠিক আছে, এই ভ্যালুগুলো ইজিলি বের করা যাবে। c1 সমান কত হবে? alpha 3 alpha 1, আলফা 3 আলফা 1 কত থেকে পাবে? এই যে আলফা 3 আলফা 1 করো, জাস্ট -1 থাকছে, তাহলে উপরে -1, নিচে আলফা 1 মানে এইটা 4 আর 9, 4 আর 9 13 আর 1 14, তাহলে রুট ওভার 14, আর 1 হচ্ছে সরি রুট ওভার 14 না, 14ই হবে, 14। আর c2 টা আলফা 3 আলফা 2, আলফা 3 আলফা 2 মানে -4, উপরটায় -4, ঠিক আছে, আর নিচে আলফা 2 মানে এটা, তাহলে 1 প্লাস 4 প্লাস 16, 5 প্লাস 16 21, এইটা এই দুটো পেয়ে গেল। এবার জাস্ট ভ্যালুগুলো এখানে বসিয়ে দাও, তাহলে বিটা ইজ ইকুয়াল টু কি হবে? আলফা 3 দ্যাট ইজ 0 0 1 minus c1 plus 1 by 14 of alpha 1, that is 2 3 minus 1, তারপর plus 4 by 21 of alpha 2 মানে এটা 1 minus 2 minus 4, 1 minus 2 minus 4 এই পুরোটা তুমি ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করলে ফাইনালি কি পাবে? 1 by 3 minus 1 by 6 1 by 6, তাহলে এই আমি নিউ একটা ভেক্টর পেয়ে গেলাম। তাহলে এবার দেখো, আমার এই যে বেসিসটা ছিল নরমাল বেসিসটা, সেটা কি হলো? একটা অর্থোগোনাল বেসিসে এক্সটেন্ড হয়ে গেল। এবার আলফা 3 এর জায়গায় জাস্ট আমি এই বিটাটা, যেটা নতুন পেলাম বিটাটা, সেটাকে রিপ্লেস করব। ঠিক আছে, তাহলে ফাইনালি যে কালেকশনটা আমি পেলাম, কি আলফা 1 আলফা 2 ছিল, তার সাথে নিউ অ্যাড হলো, নিউ কোনটা অ্যাড হচ্ছে? এই যে 1 by 3
minus 1/6 plus 1/6 এই যে ভেক্টরটা এটা হচ্ছে বিটা। মানে এই কালেকশনটা অর্থোগোনাল বেসিস তৈরি হলো, কিন্তু দেখো প্রশ্নে দেওয়া আছে অর্থ নরমাল তৈরি করতে হবে। আচ্ছা, নরমাল করতে গেলে মানে আলটিমেটলি তোমাকে এই ভেক্টরগুলোকে সব ইউনিট ভেক্টর বানাতে হবে। হ্যাঁ, ইউনিট ভেক্টর বানাতে গেলে কি করতে হয়, কোনো ভেক্টরকে তার নর্ম দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেটা ইউনিট ভেক্টর হয়ে যায়। তো অর্থোগোনাল বেসিস বললে এটাই রেখে দেবে, আর যদি বলে অর্থনর্মাল বেসিস তাহলে জাস্ট এই ভেক্টরগুলোকে তুমি ইউনিট ভেক্টর বানাতে হবে, মানে তাদের নর্মগুলো দিয়ে ভাগ করতে হবে। এবার প্রত্যেকটা আলাদা আলাদা করে নর্ম যদি বের করে, যেমন এর নর্ম বের করলে কথা হবে √14, তাহলে এটা গেল অর্থোগোনাল। আর যদি অর্থ নরমাল বানাতে হয়, অর্থ নরমাল বানাতে হলে কি করতে হবে, তোমাকে জাস্ট এদের ইয়ে দিয়ে ভাগ করতে হবে আর কি, নর্ম দিয়ে। মানে 1/√14 of 2 3 - 1, এর নর্ম কত দেখো, √1² 4, মানে √1.21, so 1/1 - 2 - 4 এর নর্ম। আর লাস্টে এটা নর্ম এইভাবে যদি ক্যালকুলেশন করো, এর নর্ম ক্যালকুলেশন করলে কত আসছে, এটা তোমাকে আলাদাভাবে ক্যালকুলেট করতে হবে। এটা নর্ম যদি ক্যালকুলেশন করি আমরা, দেখো তো কত আসছে। √1/9 plus 1/36 plus 1/36, so 36 লসাগু করে 4 plus 1 plus 1, ঠিক আছে। তাহলে কত আসছে, √6/6, √6/6 এটা আসছে। তাহলে এই নর্ম দিয়ে ভাগ করতে হবে। ভাগ করা মানে হচ্ছে আমি 6/√6 যদি গুণ করি এটাকে, তো 6/√6 দিয়ে গুণ করলে দেখো 6 যখন উপরে গুণ করছি প্রত্যেকটার সাথে, 6/√6 দিয়ে যদি গুণ করে এটা 3 6 এগুলো কেটে যাবে, তাহলে উপরে এটা থাকবে 2/√6, পরেরটা থাকবে -1/√6, তারপর এটা থাকবে 1/√6, এই, ঠিক আছে। এইটা এইভাবেও রাখতে পারো, বা এইটাকে আরেকটা করা যায় 1/√6 বাইরে কমন নিয়ে 2 - 1 1, তার মানে এই যে কালেকশনটা আমি ফাইনালি পেলাম সেটা অর্থ নরমাল বেসিসে ট্রান্সফর্ম হলো, ঠিক আছে। আচ্ছা, এইটা নিয়ে কারো কোনো প্রবলেম থাকলে বলতে পারো, এই পুরো অঙ্কটা এবং এই প্রসেসটা নিয়ে বোঝা গেল? হ্যাঁ বলো, কিন্তু মানে আমি তো বুঝতে পারছি না, এবার তোমরা সেই পড়াশোনা করছো বাবারা? হ্যাঁ, কি জানি কি করছে, কেন দুর্গা। পরের টপিকটা দেখো, গ্রাম স্মিথ প্রসেস। এটাকে বলা হয় গ্রাম স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস, থিওরেম 4.12.13। পরের থিওরেমটা, থিওরেমের দরকার নেই, প্রসেসটা দেখো। অলরেডি আমরা একটা অঙ্ক করেছি সেটা দিয়ে। সেটা প্রসেসটা হচ্ছে যেটা আমরা এইমাত্র করলাম, যে α1 α2 αr কোন একটা বেসিস বলা আছে, বি আ বেসিস অফ W, কোন একটা সাবস্পেস W, তার বেসিসটা বলা আছে এইগুলো α1 α2 αr। তো নরমাল বেসিস থেকে কি করে আমরা অর্থোগোনাল বেসিসে ট্রান্সফর্ম করব, তার প্রসেসটা হচ্ছে এই গ্রাম স্মিথ প্রসেসটা। নরমাল বেসিস থেকে অর্থোগোনাল বেসিসে, আর অর্থোগোনাল বেসিসে ট্রান্সফর্ম করা মানে আমরা ইজিলি সেখান থেকে অর্থ নরমাল বেসিসেও যেতে পারি, সেটা আমরা জানি। অর্থোগোনাল থেকে অর্থ নরমালে খুব ইজিলি যাওয়া যায়। তার প্রসেসটা কি হচ্ছে, ফার্স্ট তুমি ওই যেটা আমরা বিটার কনস্ট্রাকশনটা যেটা আমরা করলাম সেম প্রসেসে যাবে। ফার্স্ট যে কোনো একটা এর মধ্যে যে কোনো একটা এলিমেন্ট পিক করো, যে কোনো একটা
ধরো আমি সাপোজ আলফা নিলাম, আলফাটাকে ফার্স্ট বিটা ওয়ান হিসেবে আমি ট্রিট করছি, মানে এখান থেকে আমরা এরকম একটা কালেকশনে যেতে চাইছি, বিটা ওয়ান, বিটা টু, বিটা আর, যেখানে এগুলো অর্থগোনাল হবে। এটা ছিল নরমাল ছিল, এটা অর্থগোনাল হবে। নরমাল ভেক্টর থেকে অর্থগোনাল সেট অফ ভেক্টরসে যাচ্ছি। তার মধ্যে ফার্স্ট কনস্ট্রাকশনে বিটাটাকে এরকম চুজ করব, এগুলোর মধ্যে আরবিট্রারি যে কোনো একটা, কারণ ইনিশিয়ালটাকে নিয়ে কোনো চাপ নেই, যে কোনো একটা চুজ করলে নেক্সট পরে বিটা টু যেটা হবে, বিটা টু কনস্ট্রাকশনটা ওই বিটা যেরকম করেছিলাম তার রেসপেক্টে হাতে আছে কটা, একটা। তার মানে বিটা টু আমি যেটা করব সেটা কি হতে হবে, এই বিটা ওয়ান যেটা ধরেছি, বিটা ওয়ানের সাথে বিটা টু যেন অবশ্যই অর্থগোনাল হয়। তাহলে অর্থগোনাল কখন হবে, যদি তুমি কনস্ট্রাকশনটা এরকম করো, দেখো এই বিটা টু তৈরি করতে গেলে তোমাকে কি করতে হবে, একটা সেকেন্ডারি আরেকটা ভেক্টরের প্রয়োজন হয়। যেমন ওখানে কনস্ট্রাকশনটা এরকম ছিল, ভাবো বিটা ইজ ইকুয়াল টু আলফা মাইনাস c1 বিটা 1 c2 বিটা 2 মাইনাস cr বিটা, এরকম ছিল। তাহলে এই বিটাটা তৈরি করতে গিয়ে আমাকে একটা আলফার প্রয়োজন হয়েছিল, যে আলফাটা অবশ্যই এইগুলোর মধ্যে কোনো একটা নয়, বাইরের কোনো একটা এলিমেন্ট। তো দেখো এরকম সিমিলারলি বিটা টু আমি যখন তৈরি করতে চাইছি, তখন আমার ওরকম একটা আলফার প্রয়োজন, যেটা আগের কোনোটার মধ্যে থেকে নেওয়া চলবে না। তাহলে এই যে আলফাটা আমি এখানে চুজ করতে চাইছি, সেটা অবশ্যই বিটা ওয়ান হবে না, নতুন একটা কেউ হবে। তার জন্য আমি কি করবো, এই আলফা টুটাকে চুজ করছি পরের। তাহলে পরের জায়গায় যেটা আমরা আলফা লিখছি এখানে, সেটা আমরা এখানে আলফা টু করে নিই। আলফা টু মাইনাস, এবার কি হওয়া উচিত, c1 বিটা 1 c1 বিটা 1 এসব মতো। where c1 টা কোনটা, scalar component of alpha 2 along beta 1, that is alpha 2 comma beta 1 by beta 1 beta 1, বুঝে গেল, into beta 1। নেক্সট তাহলে বিটা 2 পেয়ে গেলে কালেকশনটা একটু বড় হলো, বিটা 1 পেলাম, বিটা 2 পেলাম। আচ্ছা, তারপরে বিটা 3 কনস্ট্রাক্ট করব। বিটা 3 যখন কনস্ট্রাক্ট করব তখন এগুলোর মধ্যে কোনো একটা নেওয়া চলবে না, একটা নতুন আলফার প্রয়োজন। সেটা কি হবে, সেটা এই যে আলফা 1 আলফা 2 বাদ দিয়ে বাকি পরের ভেক্টরটা নেব। সাপোজ আলফা 3 নিচ্ছি, তাহলে আলফা 3 নিলাম, আলফা 3 মাইনাস, তারপরটা কি থাকবে, c1 বিটা 1 মাইনাস c2 বিটা 2, কারণ অলরেডি আমরা দুটো পেয়ে গেছি, এটা হবে। যেখানে c1 টা কি, স্কেলার কম্পোনেন্ট অফ আলফা 3 along beta 1, so alpha 3 comma beta 1 by beta 1 of beta 1 minus c2 scalar component of alpha 3 along beta 2, that is alpha 3 comma beta 2 by beta 2 comma beta 2 of beta 2। এইটা আমি নিউ বিটা 3 কনস্ট্রাক্ট করলাম, তাহলে নতুন মেম্বার পেলাম বিটা 3। ঠিক আছে, এবার ধরো এরকম ভাবে তোমাকে প্রসেসটা চালাতে হবে। কত অবধি চালাবো, আমি আলটিমেটলি ধরো যদি R3 বলে, তাহলে তিনটে এরকম পেলেই তো তার বিশেষ হয়ে যায়। যদি R4 থাকে তাহলে তোমার চারটে দরকার। তো ডাইমেনশনের উপর বেস করে তোমাকে এই প্রসেসটা এরকম ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে। পরে যদি চারটের প্রয়োজন তাহলে তোমাকে আবার একটা বিটা 4 কনস্ট্রাক্ট করতে হবে। এরকম আমি এই প্রসেসটাকে ইন ডাইমেনশনাল স্পেস অবধি এরকম ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে যেতে পারি। হ্যাঁ, তো এই কনস্ট্রাকশন প্রসেসটা ভালো করে মাথায় রাখবে। প্রথমে যেটা দেওয়া থাকবে তার মধ্যে যে কোনো একটা আলফা 1 কে তুমি বিটা 1 হিসেবে সিলেক্ট করছো, নেক্সট বিটা 2 টাকে এইভাবে, বিটা 3 টাকে এইভাবে আমি পরপর করছি। এই যে প্রসেসটা, এই প্রসেসে গেলেই তুমি একটা নরমাল বেসিস থেকে একটা অর্থোগোনাল বেসিসে ট্রান্সফর্ম করতে পারবে। ঠিক আছে, এবং এই প্রসেসটাকে বলা হচ্ছে ওই অর্থোগোনাল গ্রাম-স্মিথ প্রসেস অফ অর্থোগোনালাইজেশন। যেমন এর একটা অঙ্ক দেখো, সব থেকে ভালো বুঝবে। 195 পেজে যাও, 195 পেজে দেখো পরপর দুটো অঙ্ক করে দেওয়া আছে। পেজে ফার্স্ট যে অঙ্কটা আছে সেটা দেখো কি 1 0 1 1 1 1 1 3 4 এই তিনটে ভেক্টর বলা আছে ইউক্লিডিয়ান
স্পেসে আর কিউবের, এবং এটা ডিক্লেয়ার্ড বেসিস, দেখো বলা আছে যে এটা একটা বেসিস সেট। হ্যাঁ, তোমাকে এখান থেকে কি করতে হবে, অর্থোগোনাল বেসিস একটা নতুন ফর্মেশন করতে হবে। এটাকে যদি আমি মনে মনে আলফা 1 আলফা 2 আর আলফা 3 ধরে নিই, ফার্স্ট অফ অল বিটা 1টা কি করব, যা আছে আলফা 1টা সেটাই নিলাম। নেক্সট বিটা 2 যখন কনস্ট্রাক্ট করছি সূত্র অনুযায়ী কি ছিল, আলফা 2 মাইনাস c1 বিটা 1, যেখানে c1 টা কি আলফা স্কেলার কম্পোনেন্ট অফ আলফা 2 অ্যালং বিটা 1, মানে এইটা অফ 8। তাহলে এবার তুমি ক্যালকুলেশন করো, দেখো আলফা 2 মানে কত, আলফা 2 হচ্ছে এটা 1 1 1 মাইনাস আলফা 2 বিটা 1, তাহলে আলফা 2 বিটা 1 মানে তো আলফা 1, এইটা এটা, তাহলে 1 প্লাস 1 দ্যাট ইজ 2 বাই বিটা 1 বিটা 1, বিটা 1 বিটা 1 করলে কত হচ্ছে 2, এইটাই অফ বিটা 1, বিটা 1 মানে 1 0 1, ফাইনালি এটা কেটে যাচ্ছে 1 হচ্ছে, তাহলে এটার থেকে এটা বাদ দাও, বাদ দিলে তুমি পাবে 0 1 0, বুঝা গেল? মানে বিটা 2 এলিমেন্টটা তুমি এরকম পাচ্ছ 0 1 0, এটা গেল। নেক্সট বিটা 3, বিটা 3 কনস্ট্রাকশনটা কিরকম হবে, আলফা 3 রেসপেক্টে আলফা 3 মাইনাস c1 বিটা 1 মাইনাস c2 বিটা 2, যেখানে c1 c2 টা কি, c1 হচ্ছে স্কেলার কম্পোনেন্ট অফ alpha 3 along beta 1, so alpha 3 comma beta 1 by beta 1 beta 1 of beta 1 minus c2 scalar component of alpha 3 along beta 2 by beta 2 into beta 2। এবার এই ভ্যালুগুলো একই রকম আগের মতন যদি আমি এখানে বসিয়ে কনস্ট্রাক্ট করলে কি পাবো, একবার লিখে দিচ্ছি 3/2 of -1 0 1 8। তাহলে এই যে নতুন সেট অফ ভেক্টরটা পেলাম, বিটা 1 বিটা 2 এন্ড বিটা 3, সেটা অর্থোগোনাল বেসিসে ট্রান্সফর্ম হয়ে গেল। এবার যদি এটাকে অর্থ নরমাল বলে, তাহলে জাস্ট ওদের যে মড অফ আলফা দিয়ে, নর্ম অফ আলফা দিয়ে, নর্ম দিয়ে যদি ভাগ করে দাও প্রত্যেকটাকে, তাহলে ইউনিট ভেক্টর তৈরি হয়ে যাবে। ইউনিট ভেক্টর তৈরি হয়ে যাওয়া মানে সেটা অর্থোনর্মাল বেসিসে। সেই জিনিসটাই 4 নম্বর অঙ্কটাতে দেখিয়েছে, একই আগে অর্থোগোনাল করেছে, তারপরে অর্থোনর্মাল বেসিসে ট্রান্সফর্ম করেছে। ঠিক আছে, তো এটা গেল গাম-স্মিথ অর্থোগোনালাইজেশন প্রসেস। এর অঙ্ক কিন্তু আসবে ইনার প্রোডাক্ট স্পেসে, মোটামুটি এই যে আজকে যতগুলো করালাম এর উপর থেকে কোনো না কোনো একটা জায়গায় অঙ্ক কিন্তু থাকবেই, এবং এই পার্টটা খুব ভালো করে অঙ্ক ঠঙ্ক করে নিও।